রান্নার শেষে যখন টেবিলে সার্ভ করলাম আর মেয়ে যখন খাবার সময় বলল, মা এটা কী রান্না করেছো? পনির। আমি বললাম প্রথমে খা, খেয়ে তারপর বল কী রান্না করেছি। কেউ বুঝতে পারছে না যে কী রান্না করেছি। নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। এই রান্নাটা করবার জন্য প্রথমেই আমি এখানে 4টে ডিম নিয়ে নিয়েছি। এই রান্নাটা করতে ডিম লাগবে, ডিম ছাড়া আর কিছুই লাগবে না। তো ডিমগুলোকে আমি এখানে ফাটিয়ে নিয়েছি। এখানে 4টে ডিম নিয়েছি। ডিম নিয়ে প্রথমে এটাকে ফাটিয়ে নিয়েছি। ফাটিয়ে নেওয়ার পরে তারপরে এগুলোকে সামান্য একটুখানি নুন দেবো, কারণ নুনটা এখনই না দিলে তাহলে ডিমের মধ্যে ভালো করে নুন যাবে না। তো সেই কারণে এখনই নুনটা দিয়ে নিতে হবে। দিয়ে নেওয়ার পরে তারপর এটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। ফেটিয়ে নেওয়ার পর তারপর একটা ছোট টিফিন বক্স নিয়েছি। টিফিন বক্সের মধ্যে সামান্য একটুখানি তেল লাগিয়ে দিয়েছি, যাতে করে এটা একদম মানে ডিমটা যাতে ভালো করে উঠে আসে। এখন এটাকে ডিমটাকে এই টিফিন বক্সের মধ্যে আমি ঢেলে দিয়েছি, দিয়ে ঢাকনাটা বন্ধ করে দিয়েছি। দিয়ে এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। বসিয়ে দেওয়ার পর সামান্য জল দিয়েছি। দিয়ে এটাকে টিফিন বক্সটাকে বসিয়ে দিয়েছি। আর সাথে 2টো পেঁয়াজ এরকম দুফালা করে কেটে দিয়েছি। দিয়ে তারপর এটা ভেপারে হতে দিয়েছি। যতক্ষণ পর্যন্ত না হয় ততক্ষণ পর্যন্ত একটুখানি ওয়েট করতে হবে। এরপরে আমি একটু ঢাকনাটা খুলে দিয়েছি। ঢাকনাটা খুলে দেওয়ার পরে যে পেঁয়াজগুলো বেশ সুন্দরভাবে বয়েল হয়ে গেছে, পেঁয়াজগুলো প্রথমে তুলে নিচ্ছি। আর টিফিন বক্সটা প্রচণ্ড গরম, তো সামান্য একটু ঠান্ডা হওয়া পর্যন্ত একটু ওয়েট করে নেব। একটু ঠান্ডা হলে তারপরে তোমাদেরকে সামনে দেখিয়ে দেব। এখন সামান্য একটুখানি ঠান্ডা হয়ে গেছে। তো এখন দেখো ডিমটা কত সুন্দর মানে বেক হয়েছে, মানে একদম কিন্তু হাতে একদম লেগে যাচ্ছে না, খুব সুন্দরভাবে কিন্তু বেক হয়েছে। তো এখন এই ডিমের এই এটাকে ভালো করে এটাকে মানে উঠিয়ে নিয়েছি। উঠিয়ে নেওয়ার পরে তারপর এটাকে এই চৌকো চৌকো করে কাটবো। তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী কেটো, তোমরা যে কোনো শেপ দিতে পারো। আমি এখানে সামান্য নর্মালি একটু কাটিং দিয়েছি, চৌকো চৌকো করে কেটেছি। যেন মনে হচ্ছে যেন পনির আমি কাটছি, পনির রান্না করেছি। রান্নার পরে সত্যিই যেন মনে হচ্ছিল আমি যেন পনির রান্না করেছি। কেউ কিন্তু বুঝতেই পারেনি যে এটা ডিম দিয়ে তৈরি। আর দেখো ডিমগুলো কত সফট হয়েছে, দেখেছো কত সফট হয়েছে। ডিমগুলো কিন্তু খেতেও ভালো হয়েছিল। তো এখন এগুলোকে ভেজে নেবো। তো ভাজবার জন্য গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি আর সামান্য একটু তেল দিয়েছি। এই 1 থেকে 2 চামচ মতো তেল দিয়েছি। দিয়ে দেওয়ার পরে তারপরে ডিমগুলো সব আমি এখন দিয়ে দিয়েছি। দিয়ে এগুলোকে একটু নাড়াচাড়া করে হালকা ভেজে নেবো। বেশি লাল লাল করে ভাজবো না। লাল লাল করে বেশি যদি ভেজে নিই তাহলে কিন্তু এগুলো শক্ত হয়ে যাবে, নরম আর থাকবে না। তো এইগুলো শুধু একটু হালকা করে একটু নাড়াচাড়া করে নিলেই এটা হয়ে যাবে। তো এইরকমই একটু নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে সব ডিমের এপিঠ ওপিঠগুলো যেন ভালো ভাজা হয়ে যায়। তোমরা কিন্তু এইভাবে একদিন রান্না করতে দেখতে পারো। আমার বাড়িতে যেদিন আমি রান্না করেছি তোমরা কেউ বিশ্বাস করবে না যে মানে কেউ বুঝতেই পারেনি যে এটা ডিম দিয়ে তৈরি করেছি। সবাই বলছে যে এটা হয়তো পনির দিয়েই রান্না করেছো, কারণ কারো রঙটাও পনিরের মতনই কিন্তু হয়েছিল। তো এগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। আর ওর মধ্যে মিক্সিং জারের মধ্যেই আমি এখানে পেঁয়াজ তো আগেই দেওয়া ছিল, পেঁয়াজটা নিয়ে নিয়েছি। আর 4-5টা মতো রসুন নিয়েছি, 6টা মতো কাঁচা লঙ্কা নিয়েছি। আর 1 চামচ মতো আমি এখানে চারমগজ নিয়েছি। এখন এগুলো সব বেটে রেখে দিয়েছি। আর গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে ওই তেলটাতেই গোটা গরম মশলা দিয়েছি। দিয়ে দেওয়ার পরে তারপরে এই বাটা মশলাটা দিয়ে দিয়েছি। বাটা মশলাটা দিয়ে দেওয়ার পরে তারপরে ভালো করে তেলের সঙ্গে এটাকে ভেজে নিতে হবে, কারণ বাটা মশলা রয়েছে। মশলাটা ভালো করে না কষালে কিন্তু খাবারের স্বাদটা আসবে না। সেই কারণে সবসময় মশলাটাকে কিন্তু একটু ভালো করে ভেজে নিতে হবে। দেখো মশলাটা মোটামুটি হালকা ভাজা হয়ে গেছে। এরপরে আমি একটা ছোটো থেকে টমেটো দিয়েছি আর পরিমাণ মতো নুনটা দিয়ে দিয়েছি। নুনটা দিলে কি হয় যে টমেটোটা একটু খুব তাড়াতাড়ি একটু নরম হয়ে যাবে। আর আমি একটু ভালো করে আর তাড়াতাড়ি নরম হওয়ার জন্য একটু গুতিয়ে গুতিয়ে দিচ্ছি, তাহলে কি টমেটোটা একটু তাড়াতাড়ি নরম হয়ে যাবে। তো এখন এটাকেও ভালো করে কষাবো বেশ, মানে তেলটা না বের হওয়া পর্যন্ত এরকমভাবে ভালো করে এটাকে নেড়ে চেড়ে দেবো, যাতে করে তেলটা ভালো করে বেরিয়ে যায়। আর এখন আমি এখানে 2 চামচ মতো টক দই দিয়েছি। টক দইটা দিয়েও আরেকবার ভালো করে কষাবো, কারণ টক দইয়ের মধ্যে একটুখানি জলা ভাব থাকে। তো এই জলা ভাবটা যতক্ষণ পর্যন্ত না একটু শুকোয় ততক্ষণ পর্যন্ত এটা কিন্তু নাড়তে হবে। যত বেশি ভালো করে এই মশলাটা কষাবে তত বেশি খাবারের স্বাদ আসবে। এই সময়টাতেই আমি 1 চামচ মতো জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি। জিরের গুঁড়োটা দেওয়ার পরেও আরেকবার ভালো করে মশলাটা কষিয়ে নেব, কারণ সব মশলা একটু ভালো করে না কষালে না মানে খাবারের স্বাদটাই আসবে না। যেটা রান্না করেছো সেটা যদি ভালো না হয় তখন কিন্তু একদমই ভালো লাগবে না।
তো দেখো কষাতে কষাতে কিন্তু তেলটা মোটামুটি একটু ছেড়েছে। তখন আমি এরকম ওই স্বাদ মতো চিনি দিচ্ছি, অর্থাৎ হাফ চামচ মতো চিনি দিয়েছি। কারণ চিনিটা না দিলে না এটার একটু স্বাদ আসবে না। তবে তোমরা যদি কেউ চিনি না খেতে চাও তাহলে চিনিটা স্কিপ করে যেও। তো চিনিটা দিয়ে দেওয়ার পরে তারপরে ভালো করে এটাকে নেড়ে চেড়ে আমি পরিমাণ মতো জল দিয়েছি। এই রান্নাটা একদম কিন্তু মাখো মাখো হবে, ঝোল হলে একদমই ভালো লাগবে না। সেই কারণে আমি একদম কিন্তু অল্প পরিমাণ জল দিয়েছি। জলটা যখন মানে পুরো খানিকটা ফুটে গেছে তখন আমি ডিমের এই যে কেটে রেখেছিলাম যেগুলো সেগুলো সব দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে তারপরে একটু হালকা করে একটু নেড়ে চেড়ে দেবো। নেড়ে চেড়ে দেওয়ার পরে তারপরে ঢাকনাটা বন্ধ করে দেবো এই 5 থেকে 6 মিনিটের জন্য, কারণ বেশিক্ষণ এটা বয়েল করব না। দেখো কত বড় বড় হয়ে গেছে, একদম যেন মানে ডবল সাইজের ডিমগুলো হয়ে গেছে। আর দেখে কেউ বলবে যে এটা ডিম দিয়ে তৈরি, যেন মনে হচ্ছে সত্যিই যেন পনির দিয়ে তৈরি। তো এই সময়টাতেই আমি হাফ চামচ মতো গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি। গরম মশলার গুঁড়ো দিয়ে তারপরে আরেকবার ভালো করে একটুখানি নেড়ে চেড়ে দিচ্ছি। নেড়ে চেড়ে দেওয়ার পরে কি আর কিছুই নয়, দেখো কত তাড়াতাড়ি রান্নাটা হয়ে গেল। আর খেতে কিন্তু দুর্দান্ত লাগে। লোকে দেখে কেউ বলবেই না যে এটা ডিম দিয়ে তৈরি হয়েছে, সবাই বলবে এটা পনির বা অন্য অন্য কিছু দেখতে লাগছে। তো আমি তো গ্যাসটা এখন অফ করে দিয়েছি আর ঢাকনাটা বন্ধ করে দিয়েছি কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমের জন্য। তো আমি এখন একটা প্লেটে সার্ভ করে দিচ্ছি। দেখো কতটা নরম হয়েছে আর কতটা সফট লাগছে। তো তৈরি হয়ে গেল আমার এই রেসিপিটা। এই রেসিপিটা তোমাদের যদি কারোর ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো। পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা নতুন বন্ধু হয়ে আমার চ্যানেলে ভিজিট করেছো তাদেরকে অজস্র ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তাদেরকে অনুরোধ করব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে। আবারও নতুন কোনো একটা ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে আসবো। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো। নমস্কার।